কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতেই আমার বেস্ট শ্রাবণী আমাকে মৌসুমী মৌসুমী বলে ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার খুব খারাপ লাগতেছে, কারণ এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এসেছি, এখনো চোখে ঘুম ঘুম ভাব। তারপর পুরো ক্লাসে থমথম ভাব, কারণ এবারের ইন্টারের সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সে খেপেছে, 2 মাস পরই টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই বজ্জাত মেয়েটা সে কখন থেকে খোঁচা দিয়েই যাচ্ছে। মানুষ কাউকে ডাকার হলে আস্তে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, শ্রাবণী এমন ভাবে খোঁচাবে যে হাত ব্যথা নিয়ে ছুটবে। আমি পাশ ফিরে বললাম, কি? শ্রাবণী ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করলো, জানিস কলেজের নতুন ইয়াং গেস্ট টিচার এসেছে, শুনেছি খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছরই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসে স্পেশাল ভাবে নিয়োগ দিয়েছে। আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখেই ক্রাশ খাইছি, তুই দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আমার আর পাগল হওয়া লাগবে না, সামনের বেঞ্চেই তো আমরা বসা, তুই তো নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সব সময় সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজে উঠলে সবাই পেছনের বেঞ্চেই বেশি বসে, কিন্তু আমার সামনের বেঞ্চে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তা কিন্তু বলা যাবে না, ছাত্রী আমি মোটামুটি পর্যায়েরই, তবে সব সময় স্পষ্ট কথা বলি। আমার পাশের এই শ্রাবণীও সব সময় ফার্স্ট বেঞ্চে বসে, হ্যান্ডসাম স্যারদেরকে ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্লাস লিস্টে আছে। শ্রাবণীর সাথে আমার পরিচয় এই কলেজে ওঠার পরেই হয়েছে, ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে এই 1.5 বছরই আমরা একে অপরের বেস্ট হয়ে গেছি। শ্রাবণী যেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারোর উপরই ক্রাশ খাইনি, আর স্যারদের উপর তো একদমই না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মায়ের মতো, তাদের দিকে সব সময় সম্মানের নজরে তাকাতে হয়। এই নজরে তো একদমই না, সে যত ইয়াং টিচার হোক। টিচার মানে তো টিচারই। একবার এই কলেজেরই এক টিচারই আমায় প্রপোজ করে বসে, আমি তো হতবাক, তবে তাকেও আমি এই কথাগুলো শুনিয়ে না করে দিই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফকফকা ফর্সা না, একটু চাপা, সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হাহুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এসব কথা কোনো গায়ে লাগে না। ফকফকা ফর্সা না হলেও কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনটাই একসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক এতটা বিশ্বাস করতে পারি না। আজ একটা তো কাল আর একটা, উফ, এর থেকে একা একা বেশ আছি। ভাবছি বিয়েটাও পারলে করবো না। আমার ভাবনায় ছেদ ঘটালো এই ছেলে হঠাৎ করে আমাদের ক্লাসে এসে। ছেলেটিকে দেখে আমার কি যেন হয়ে গেল। ছেলেটির পরনে হালকা আকাশি রঙের শার্ট, ইন করে পরা, শার্টের হাতা কুনুই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো রঙের প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। সাধারণত ফকফকা ফর্সা ছেলেদের আমার ভালো লাগে না, কেমন যেন মেয়ে মেয়ে ভাব আসে, কিন্তু এই ছেলেকে কি যে ভালো লাগছে, যেন এতে সে পারফেক্ট। চেহারায় এক অদ্ভুত স্নিগ্ধতা, চুলগুলোও কি সুন্দর, লম্বাও ঠিকঠাক। একটা মানুষের ভেতর সবকিছু এত পারফেক্ট কি করে হয়? ঘুম ঘুম চোখে মনে হচ্ছে যে যেন কোনো স্বপ্ন দেখছি। ছোটবেলায় শোনা রূপকথার গল্পের রাজকুমার যে বর্ণনা শুনতাম, তাকেই মনে হয় আজ সামনে দেখছি। আমি যেন কোথাও হারিয়ে গেছি। ক্লাসের সবাই যে দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই, আর তোমার কোচানো আমাকে হারিয়ে যাওয়া ফিরিয়ে আনতে পারছে না। আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ভুরু কুচকে তাকালো, আর সাথে সাথে প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে আমাকে ধমক দিতে লাগলো। এই মেয়ে, ক্লাসে টিচার আসলে দাঁড়াতে হয়, জানো না? বুঝতে পারলাম এই আমাদের নতুন টিচার। এবার আমি বেশ হকচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে দাঁড়িয়ে বললাম, সরি স্যার। সে যে স্যার আমি বুঝতে পারিনি। সামনে এক পলক তাকিয়ে দেখলাম ছেলেটি মানে আমাদের নতুন স্যার একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো, আর যেই আমার সাথে একটু চোখাচোখি হলো সাথে সাথে অন্যদিকে চোখ সরিয়ে নিল। প্রিন্সিপাল স্যার আমাকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো। ইনি হলেন এই কলেজের নতুন টিচার মিস্টার পারভেজ খান, তোমাদের নতুন ক্লাস টিচার। তারপর নতুন স্যারের দিকে তাকিয়ে বললেন, এই সব কয়টা এক একটা গর্ধব। পারভেজ,
এদেরকে একটু ঠিক মতো দেখো। এই বলে প্রিন্সিপাল বেরিয়ে গেল। আমিও শান্ত মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। পারভেজ স্যার পড়ানো শুরু করে দিয়েছে। আমি সেই যে মাথা নিচু করেছি পুরো ক্লাসে আর সামনে তাকাইনি, কারণ স্যারকে বাবা মার মতো সম্মানের চোখে না দেখে আবার অন্য নজরে না দেখে ফেলি সেই ভয়। কারণ স্যার তো স্যারই। মনকে বারবার এই বোঝাচ্ছি। ক্লাস শেষের ঘন্টা পড়লে স্যার যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন আরেকবার তাকালাম। পেছন থেকে দেখতেও কি সুন্দর লাগে তাকে। আচ্ছা, আমি কি শ্রাবন্তীর মতো ক্রাশ খেয়েছি? ক্রাশ কথাটা আমার ভালো লাগে না, তাই আমি এর নাম দিলাম মুগ্ধতা। এই মনকে এটাও বোঝালাম যে সুন্দর কিছু দেখলে তো মানুষ মুগ্ধ হবেই। স্যার সুন্দর, তাই আমি মুগ্ধ হয়েছি, ব্যাস, আর কিছু না, আর কোনো চিন্তা না। বাবা মার পরই শিক্ষকের অবস্থান। পাশ থেকে শ্রাবণী আমাকে খোঁচা দিয়ে বলল, এই মৌসুমী, স্যারের পেট দেখেছিস? কি সুন্দর মেশানো, একদম ভুঁড়ি নেই, নিশ্চয়ই জিম করে। আমি আবারও ভ্রুকুচকে বললাম, তুই কি স্যারদের পেটেও খেয়াল করে দেখিস? শ্রাবণী আবার লাফিয়ে বলল, আরে সামনে এত সুন্দর স্যার থাকলে দেখবো না কেন? তোরও তো পছন্দ হয়েছে। আমি ওকে চুপ থাক বলে বাসায় চলে আসলাম। কিছু ভালো লাগছে না, মনকে ঠিক মতো বোঝাতে হবে। পরদিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি পারফেক্ট স্যার অলরেডি ক্লাসে। আর স্যার একটা হোয়াইট কালারের শার্ট ইন করে পড়েছে। সেদিন মনে হচ্ছিল শার্টের আকাশি কালারটাতে তাকে বেশ মানিয়েছে। আজ মনে হচ্ছে শার্টের এই রংটা তার জন্য পারফেক্ট। আমি হালকা কাশি দিয়ে বললাম, স্যার আসবো? স্যার হ্যাঁ বলে সামনের বেঞ্চে ক্রস করে পেছনের দিকে যাচ্ছিলাম। ঠিক করেছি আর সামনে বসবো না। বুঝতে পারলাম শ্রাবন্তী আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিন্তু একটু আগে শ্রাবন্তী ওর মাইক বলা গলা দিয়ে আমায় দেখে বলল, এই মৌসুমী, এখানে বস, ওদিকে কোথায় যাচ্ছিস? স্যারও আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই আর উপায় না পেয়ে সামনেই বসলাম। মিস সুমি, কাল কি পড়া ছিল? সাথে সাথে পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। তার কারণেই আমার নাম সুমি নয়, আমার নাম মৌসুমী। মৌসুমী বলে আমায় শুধু শ্রাবণী ডাকে, কারণ আমার চেহারা নাকি ওর কোন হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগে। তাই সিরিয়ালের নায়িকার যে নাম, আমায়ও তাই বলেই ডাকে। আর এই কথা ক্লাসের সবাই জানে। বেচারা স্যার নিশ্চয়ই কারোর নাম না জানার কারণে একটু আগে শ্রাবণীর মুখে এই নাম শুনে আমায় ডেকেছিল। শ্রাবণী স্যারকে হাসতে হাসতে বলল, স্যার, ওর নাম তো মৌসুমী, সুমি না। এটা একটা সিরিয়ালের নায়িকার নাম। ওকে শুধু আমি এই নামে আদর করে ডাকি। সামনে তাকিয়ে দেখলাম স্যার বেশ লজ্জা পেয়েছে। তা দেখে আমি একটু মুচকি হাসি দিলাম। আজও আমি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়েছিলাম। আর স্যার যখন বেরিয়ে যাচ্ছে তখন বেহায়ার চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন অবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসের সব মেয়েরা হা করে স্যারের দিকে তাকিয়ে থাকে, আর একমাত্র আমি কোনো দিকে নড়াচড়া না করে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকি। মনকে কোনোভাবেই স্যারকে নিয়ে অন্য কিছু না ভাবার জন্য মানাতে পারছি না। আমার এই অবস্থা শ্রাবণীও বুঝতে পারলো আর আমাকে বলল, জীবনের প্রথম কোনো ছেলেকে পছন্দ করলি, তা আবার মানতে চাইছিস না কেন? আমি তো এটাই বুঝি না, এত ইয়াং হ্যান্ডসাম ছেলেকে দেখে তুই স্যাড স্যাড ফিলিং কিভাবে আনিস? এভাবে এই দিন চলতে লাগলো। পারভেজ স্যারের পুরো ক্লাস জুড়ে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা আর বের হওয়ার সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা নিয়ে স্যার বেশ শান্ত। পারভেজ স্যার লাজুক টাইপের। ক্লাসের সব মেয়েরা স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিক মতো পড়ে আসে, শুধু আমি বাদে। আমি শুধু পড়া ঠিক মতো পারি না। কি করে পারবো? আমি তো মনকে বোঝাতে বোঝাতেই ক্লান্ত যে আমি স্যারকে ওই নজরে পছন্দ করি না, টিচার হিসেবে করি। একদিন স্যার আমাকে ডেকে বলল, মিস মৌসুমী, পড়ালেখায় আর একটু মনোযোগ দিন। আর 1 মাস পরই তো টেস্ট পরীক্ষা। আমি সেদিন যথেষ্ট লজ্জিত হয়েছিলাম। কিছু ন্যাকা ন্যাকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে হেসে হেসে কথা বলতে থাকে। তখন আমার গা একদম জ্বলে যায়। অবশেষে আমি মানতে বাধ্য হলাম আমি স্যারকে পছন্দ করি আর ওই নজরেই করি। আমি এই মেনে নেওয়ায় সব থেকে বেশি খুশি হলো শ্রাবণী। তার কথা যে সত্যি হয়েছে। একদিন স্যার হঠাৎ করে আমার সামনে এসে বলল, ক্লাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে, আপনি দেননি কেন? আমি যেন আকাশ থেকে পড়লাম। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের জমা? আমি তো কিছুই জানি না। তাই কাপা কাপা গলায় বললাম, স্যার কিসের অ্যাসাইনমেন্ট?
স্যারও যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়লো, কিন্তু রেগে। আমায় খুব কর্কশ ভাবেই বলল, প্রতিদিন ক্লাসে এসেও আপনি অ্যাসাইনমেন্টের কথাই জানেন না। আপনার মনোযোগ কোথায় থাকে? আজ পুরো ক্লাস আপনি দাঁড়িয়ে থাকবেন। স্ট্যান্ড আপ। আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর কি করার, আমি দাঁড়িয়ে রইলাম। ক্লাসের সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। আর হবেই না কেন? যে স্যার একটু বিরক্ত হয় না, সেই স্যারকে আমার উপর এভাবে রাখতে দেখে সবার অবাক হওয়ারই কথা। আমার চোখ ছলছল করে উঠল। বড্ড অভিমান হলো, কিন্তু কার উপর জানি না। ক্লাস শেষে আমি শ্রাবণীকে খোঁজে দিয়ে বললাম, আমাকে বলিসনি কেন অ্যাসাইনমেন্টের কথা? আমি কি জানি তুই খেয়াল করিসনি? স্যার তো কয়েকবার ক্লাসে বললো, তুই তো দেখি হারিয়ে গেছিস স্যারের মধ্যে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম। পরদিন কলেজে গিয়ে পারভেজ স্যারের কেবিনে যাচ্ছিলাম শ্রাবণীকে নিয়ে। উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। দেখলাম স্যারও মাত্রই কেবিন থেকে বেরোলো, তাই সেখানেই স্যারের দিকে না তাকিয়ে তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসছিলাম। হঠাৎ পেছন থেকে স্যার মিস মৌসুমী বলে ডেকে উঠলো। আমি ফিরে তাকাতেই স্যার বলল, আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশি হট হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার কি কোনো প্রবলেম হয়েছে? সব সময় দেখি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়ে থাকেন, আর যখন আমি বের হতে যাই তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমাকে কি কিছু বলতে চান? আমি খুবই চমকে গেলাম স্যারের কথা শুনে। স্যার কি করে পেছন থেকে বুঝলো যে আমি তার দিকে তাকিয়ে থাকি? চমকানোর মধ্যেই আমি কিছু না ভেবে হুট করে বলে ফেললাম, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলো, তাও আবার স্যারকে। কিন্তু স্যারের প্রতি যেন সেই ধরনের পছন্দ না বাড়ে, তাই তো বইয়ের দিকে তাকিয়ে থাকি। আর বের হওয়ার সময় তাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই। সেটা কিভাবে যেন হয়ে যায়। পৃথিবীর কিছু অদ্ভুত ছাত্রীরাই স্যারের প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমি মনে হয় সেই অদ্ভুতদের মধ্যে একজন হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরে কুশল ওইগুলো কি বললাম, কথার কোনো আগামাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে স্যার আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণের দিকে ফিরে তাকালাম, ওর মুখ হা হয়ে গেছে। আমি সেই যে সেখান থেকে এক দৌড়ে বাসায় আসলাম, তারপর 4 দিন কলেজে যাইনি। 5 দিনের দিন সকালে শ্রাবণীর ফোন আসলো। ও হড়বড় করে বলে যাচ্ছে, কি রে, কলেজে আসিস না কেন? তোর হয়েছে কি? সেদিন ওসব কি বললি, আজ কলেজে আসিস? পারভেজ স্যার আজকে ক্লাস টেস্ট নেবে। স্যার বলেছে যে আসবে না তার প্র্যাকটিক্যাল নাম্বার কাটা যাবে। আর কি করার, ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাসে গিয়ে দেখি পারভেজ স্যার এসে পড়েছেন। আজ স্যার চকলেট কালারের একটি শার্ট পরেছে, আর সব সময়ের মতোই মনে হচ্ছে এই রংটাতেই স্যারকে বেশি মানায়। আমি চুপচাপ মাথা নিচু করে ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। বুঝতে পারছি স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ। স্যারকে আর কিভাবে মুখ দেখাবো তাই ভাবছি। পরীক্ষা শুরু হয়ে গেছে। ক্লাস টেস্ট আর কি, খাতা থেকে 2টো পৃষ্ঠা ছিঁড়ে আমাকে বোর্ডের প্রশ্নের উত্তর লেখা। মোটামুটি ভালোই পারতাম। স্যার বলল খাতা দেখে 3য় পিরিয়ডেই দিয়ে দেবে। সেই কখন থেকে প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে বসে আছি। একটু পর স্যার এসে একে একে সবার খাতা নিল, শুধু আমারটা বাদে। লজ্জায় আমি জিজ্ঞাসা করতে পারলাম না। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য শ্রাবণীকে নিয়ে বের হতে এসে পারভেজ স্যার পেছন থেকে মৌসুমী শোনো বলে ডেকে উঠলো। আমি বেশ অবাক হলাম, কারণ স্যার সব মেয়েদের নামের আগে মিস বলে ডাকে, আর আপনি করে বলে। এই প্রথম স্যার আমাকে শুধু মৌসুমী বলে ডাকলো, তাও আবার তুমি করে। আমি পেছনে ফিরে তাকালাম। চেহারায় এখনো লাজুক ভাব স্পষ্ট। স্যার আমার হাতে পরীক্ষার খাতাটি এক ভাঁজ করে দিয়ে চলে গেল। আমি খাতার ভাঁজ করে দেখলাম যে ভেতরে লেখা, পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রের প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমিও তাদের মধ্যে একজন। নিচে তার সিগনেচার দেওয়া। আমি হালকা লজ্জায় মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের চলে যাওয়ার দিকে তাকালাম, আর সাথে সাথে স্যার হাঁটতে হাঁটতে পেছনে ফিরে মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দিয়ে আবার সামনে ফিরে গেল। শ্রাবণী আমাকে কাঁচ দিয়ে হালকা ধাক্কা দিয়ে খাপানো শুরু করলো, আর আমি আমার লাজে রাঙা চোখ লুকানোর জন্য হাতের খাতা দিয়ে মুখ লুকালাম। এখন আর আমি ক্লাসে শুধু বইয়ের দিকে তাকিয়েই থাকি না, শুধু পারভেজ স্যারের বের হওয়ার সময় ঠিকই তাকাই। ভিন্ন
শুধু এতটুকুই যে স্যারও একবার পেছনে তাকিয়ে তারপর যায়। আপাত দৃষ্টিতে দেখলে কিছুই না, কিন্তু আমাদের ভেতর এতটুকুতেই যেন অনেক কিছু হয়ে যায়। ব্যাপারটা শুধু এতটুকুতেই থেমে থাকে না। স্যার এখন আমাকে বাসায় অর্ধেক রাস্তা পৌঁছেও দেয়। আমি বাসায় যাওয়ার রাস্তায় অটোর দুটি স্ট্যান্ড পড়ে, তাই দুইবার অটো বদলাতে হয়। শ্রাবণী আর আমার বাড়ির রাস্তা পরের স্ট্যান্ড থেকে আলাদা হয়েছে। আগে দুটো অটো পাল্টিয়ে যেতাম, কিন্তু এখন অর্ধেক রাস্তা হেঁটে যায় স্যারের সাথে, সাথে শ্রাবণীও থাকে। হাঁটতে হাঁটতে কিছু কথাও হয়। স্যার তো আমার থেকেও বেশি লাজুক। আমি তো স্পষ্ট কথা বলে ফেলি যা পেটে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে যখন স্যার আমার কিছু কথা শুনে মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দেয়। আমি কিন্তু এখনো তাকে স্যার বলেই ডাকি আর আপনি করে, কিন্তু স্যার আমায় তুমি করে কথা বলে, আর মৌসুমীর আগে মিসটা বাদ দিয়ে। স্যারকে দেখি সব সময় লোকাল বাসে করে কলেজে আসতে। সেদিন দেখলাম একটি ভিড়ে ঠাসাঠাসি করে বাস থেকে নামছে, কাঁধে সব সময়ের মতো অফিসের ব্যাগ, যার কালো বেলটা বুকের মাঝ বরাবর থাকে। তার গেটআপের সাথে খুব সুন্দর মানায়। ফর্সা মুখটা গরমে লাল হয়ে গেছে, টক টক করে ঘাম পড়ছে মুখ থেকে। নিশ্চয়ই সারাটা রাস্তা দাঁড়িয়ে এসেছে। দেখে কি যে মায়া লাগলো। আজ আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান। টেস্ট পরীক্ষা এই কয়দিন আগে শেষ হয়েছে। ক্লাসের সব মেয়েরা ঠিক করেছে শাড়ি পরবে, তাও আমি আজ সবুজ রঙের একটি শাড়ি পরে এসেছি, আর হাত ভর্তি করে চুড়ি। সবাই বলে আমার চোখে নাকি জন্ম কাজল আছে, তাই আর কাজল দেওয়া লাগবে না। চুলগুলো মাঝখানে সিঁথি করে খোলা রেখেছি। আমার চুলগুলো আবার নিচ দিয়ে হালকা কোকড়ানো, ঠোঁটে একদম হালকা লিপস্টিক, ব্যাস এতটুকুই। এর থেকে বেশি সাজ আমার ভালো লাগে না। মেকআপ তো একদমই না। কলেজে যেতেই শ্রাবণী বলতে লাগলো স্যার নাকি আজ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। স্যার আমাকে দেখে কি পাগল হবে? আমি স্যারকে দেখে পাগল হয়ে গেলাম। পারফেক্ট স্যার আজ একটি আকাশি রঙের পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট কালারের জিন্স, হাতে একটি হোয়াইট কালারের ঘড়ি, পাঞ্জাবির হাতা কোমর পর্যন্ত ভাঁজ করা। স্যার স্টেজের পাশেই দাঁড়িয়েছিল। আমার দিকে চোখ পড়তেই এক পলক তাকিয়ে স্টেজে উঠে মাইক হাতে নিলেন। সবাই চেয়ার আপ করে উঠল। স্যার রবীন্দ্রসঙ্গীত গাইছেন, ভালোবাসি ভালোবাসি গানটা গাইছেন। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। স্যার যে এত সুন্দর গান গাইতে পারেন তা আমার ভাবনারও বাইরে। স্যারের তো গায়ক হওয়া প্রয়োজন। আমি যেন সুরের মধ্যে হারিয়ে যাচ্ছি। সামনের বোর্ড পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের বিদায় উপলক্ষে সবাইকে একটি করে পেন্সিল বক্স দিচ্ছে। দেওয়ার দায়িত্বটা পারফেক্ট স্যারের উপর। প্রিন্সিপাল স্যারের সব কিছুই অদ্ভুত। কলেজের স্টুডেন্টদেরকে কি পেন্সিল বক্স দেয়? একটি ক্লাসের বাইরে আমরা সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছি। স্যার এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছে। স্যারের পাশে কার্টুনে ভরা এক এক রঙের পেন্সিল বক্স। আমি আর শ্রাবণী সবার পেছনে পড়ে গেছি। একে একে সবাই চলে গেছে। স্যার শ্রাবণীর হাতে একটি বক্স দিয়ে আমায় বলল, মৌসুমী, তোমার কোন রং পছন্দ? আমি একটু তার দিকে ইঙ্গিত দিয়ে জবাব দিলাম, স্কাই ব্লু। স্যার কার্টুনের বক্সগুলো ঠিক করছিল। আমার দিকে না তাকিয়ে একটি মুচকি হাসি দিল। আমি শাড়ির আঁচলে কোণে আঙুল দিয়ে পেঁচাচ্ছিলাম। হঠাৎ স্যার আমার সামনে এসে দাঁড়াল। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আমার বক্স কোথায়? তুমি বক্স পাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ আর নেই। আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নকল অভিমানের সুরে বললাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর আমার বেলায় নেই? স্যার আমার সামনে একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম তুলে ধরলেন, যার ভেতর একটি খুবই ছোট্ট রঙিন মাছ। দেখেই আমার চোখ খুশিতে ঝিলিক মেরে উঠল। আমি ওটা হাতে নিতেই আবার আরেকটা একই রকমের মাছ সহ অ্যাকোয়ারিয়াম তুলে ধরল। আমি জিজ্ঞেস করলাম, দুটি কেন? একটি ছেলে মাছ আর একটি মেয়ে মাছ। আমি আবারও ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তাহলে দুটো আলাদা আলাদা রাখার কি দরকার? একটার ভেতরেই তো থাকতে পারে। স্যার মুচকি হেসে বলল, এখন আলাদাই থাকো। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা মানে আমি, শ্রাবণী আর স্যার। আমার হাতে একটি অ্যাকোয়ারিয়াম আর শ্রাবণের হাতে একটা। স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল, কিন্তু আমি দিইনি। বলে দিয়েছি যে একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না। আজ শ্রাবণী আমাদের মাঝখানে হাঁটছে। কেউ কোনো কথা বলছি না, তিনজনই চুপচাপ। নীরবতা ভেঙে আমিই বললাম, শ্রাবণী স্যারকে বলেছিস আমার ভবিষ্যতের পরিকল্পনা? শ্রাবণী আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কোনটা? আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।
আমরা মানে আমি, শ্রাবণী আর স্যার। আমার হাতে একটি অ্যাকোয়ারিয়াম আর শ্রাবণের হাতে একটা। স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। বলে দিয়েছি যে একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না। আজ শ্রাবণী আমাদের মাঝখানে হাঁটছে, কেউ কোনো কথা বলছি না, তিনজনই চুপচাপ। নীরবতা ভেঙে আমিই বললাম, শ্রাবণী স্যারকে বলেছিস আমার ভবিষ্যতের পরিকল্পনা? শ্রাবণী আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কোনটা? আমি একটু ভাব নিয়ে বললাম, ওই যে আমি ঠিক করেছি বিয়ে করব না। দেখলাম যে স্যার অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। তখন একটি বাচ্চা ছেলে এসে স্যারকে বলল, ভাই 2 দিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন। স্যার আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে ছেলেটিকে নিয়ে রাস্তার ওপারে একটি হোটেলে নিয়ে গেল। হঠাৎ আমার মাথায় একটি ভাবনা এলো, স্যার যে আমায় দুইটা অ্যাকোয়ারিয়াম এনে দিল, এগুলোতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। কারণ এই দুটো শুধু গোল কাচের বোলের মতোই না, যেমনটা সচরাচর টিভিতে দেখায়। গোল বল দুটির বাইরে দিয়ে খুব সুন্দর লতাপাতা ডিজাইন করা, স্বচ্ছ কাচের, দেখতে খুবই সুন্দর এবং দেখলেও বোঝা যায় যে এক্সপেন্সিভ। স্যার এত টাকা কেন খরচ করতে গেল? খুব ভালো লাগে না। কলেজের গেস্ট টিচারদের বেতন যে খুবই সীমিত তা আমি ভালো করে জানি। তার উপর স্যার মেসে থাকে। আচ্ছা, আমি কি স্যারকে ভালোবাসি? এমন তো নয় যে স্যার শুধু সুন্দর বলেই আমার ভালো লাগছে। স্যারকে যে আমি খুবই পছন্দ করি সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটাও জানি যে পছন্দ আর ভালোবাসা এক না। পছন্দ মানে মানুষটির কাছে থাকতে খুবই ভালো লাগা, আর ভালোবাসা মানে হলো সেই মানুষটির কাছে না থাকতে পারলে পাগলের মতো লাগা। আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছুই বলতে চাই না। স্যার কি আমায় শুধুই পছন্দ করেন নাকি ভালোবাসেন? আমার এসব ভাবনায় ছেদ ঘটালো শ্রাবণ। একটা খোঁচা দিয়ে বলল, কি রে, স্যার তোকে এত সুন্দর ডাবল গিফট দিল আর তুই কিছুই দিবি না? আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, আমি কি দেব? ও বলল, আরে কি দিবি আবার? যেটাতে ছেলেরা খুশি হয় সেটাই। একটু হাতটা ধরে হাঁটতে শুরু করবি, বা একটু ফ্লাইং কিস দে। আমি অস্থির হয়ে বললাম, না বাবা, হাত ধরলে এক্সপেক্ট করবে গালে কিস দেওয়ার। গালে কিস দিলে আবার না না, কোনো দরকার নেই। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমার ভালো লাগে না। তাছাড়া গোনাও তো হয়। শ্রাবণী বিরক্ত ভাব নিয়ে বলল, তুই কোন যুগে পড়ে আছিস? আমি ওকে বললাম, চুপ থাক, মডার্ন হওয়ার মনে উচ্ছৃঙ্খলার প্রয়োজন নেই। এর ভেতরেই স্যার এসে পড়ল। আমরা আবার হাঁটা শুরু করলাম। স্যারকে ডেকে আমি বললাম, স্যার শুধু শুধু এগুলো কেন কিনেছেন? স্যারের দিকে তাকিয়ে বললাম, কেন, তোমার পছন্দ হয়নি? আমি বললাম, পছন্দ তো অনেক হয়েছে, কিন্তু টাকাটাও তো অনেক খরচ হয়ে গেল, তাই না? সে চিন্তা তোমার করতে হবে না। তুই আসলে একটা হাদারাম। তুই এখন আলাপ করবি, কলেজ তো শেষ। এখন কিভাবে যোগাযোগ হবে তা না, মহারানী খরচ নিয়ে মরছে। স্যার সম্ভবত আমাদের কথা শুনতে পেরেছে, কারণ স্যার হাসছে। এই শ্রাবণের মাইকের মতো গলা দিয়ে কি আর ফিসফিস করে কথা বের হয়? অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে। স্যার অনেকক্ষণ ধরে কাচুমাচু করছে, কিছু যেন বলতে চাচ্ছে কিন্তু পারছে না। শ্রাবণী একটি অটোতে উঠে চলে গেছে। আমিও একটিতে উঠলাম, কিন্তু আবার মাথা বের করে স্যারের উদ্দেশ্যে বললাম, 01 আমার ফোন নাম্বার। তারপর অটো চলতে শুরু করলো। পেছনে না তাকিয়ে বুঝতে পারলাম স্যার আবার মাথা চুলকিয়ে তার লাজুক হাসি দিচ্ছে। এখন প্রতিদিন রাতে আমরা ফোনে কথা বলি 5 মিনিটের জন্য। আমি আরো বলতে চাই, কিন্তু স্যার মানুষ তো। আমার আবার পরীক্ষা হ্যান ত্যান এসব বলে 5 মিনিটের বেশি কথা একদিনও বলে না। দেখা হয় সপ্তাহে 3 দিন। আমি আর শ্রাবণী কলেজ থেকে খানিক দূরে আরেক স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তে যাই। তখন আমাদের প্রাইভেট দুপুর 3টা বাজে পড়া শেষ হয়। তো স্যার শুনে সেখানে আসা শুরু করলো। আমি অনেকবার বারণ করেছি, কারণ কলেজ ছুটি হয় 2টা বাজে। কলেজের সব কাজ ছেড়ে আসতে আসতে 2:30টা বেজে যায়। এখন 30 মিনিট স্যার নিশ্চয়ই গোসল খাওয়া দাওয়া সব করতে পারে না। আর স্যারকে আমি বললাম, স্যার শুধু শুধু এত কষ্ট করে এখানে আসার কি দরকার? স্যার মুচকি হেসে জবাব দিল, কষ্ট যাতে না হয় তাই তো আসি। আমার সেন্স অফ হিউমার বেশি ভালো না, তবে এই কথাটার মানে ঠিকই বুঝেছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, খাওয়া দাওয়া করেছে? স্যার মাথা নাড়িয়ে না বলল। আমি চোখ দিয়ে ইশারা করে শাসন করলাম। স্যার আমাকে সরি বলে বলল, আচ্ছা চলো, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাই। কিন্তু আমি স্যারকে জোর করে একটা ফুচকার দোকানে নিয়ে গেলাম। জানি খালি পেটে ফুচকা খাওয়া ঠিক না, কিন্তু কি করার? 3 জন মানুষ যদি এমন রেস্টুরেন্টে যাই তবে স্যারের অনেক টাকা খরচ হয়ে যাবে।
খেয়াল করলাম স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্যারের চোখের সামনে হাত নাড়িয়ে ইশারা করলাম কি। স্যার মুচকি হেসে বলল, কিছু না। তারপর দিন স্যার আসলো। খেয়াল করলাম স্যার আজ ফর্মাল শার্ট পরেনি, আজ স্যার ক্যাজুয়াল ড্রেস পরেছে। নেভি ব্লু কালারের জিন্স, হোয়াইট কালারের টি শার্টের উপর লাল কালো চেকের শার্ট পরেছে। শার্টের বোতাম সব খোলা, বাতাসে হালকা হালকা উড়ছে আর সবসময়ের মতো টেস্ট লাগছে। দেখলাম যে স্যার ঘেমে টেমে অস্থির, ঘাম টপ টপ করে পড়ছে মুখ দিয়ে। আমি কিছু না ভেবে আমার ওড়না দিয়ে স্যারের মুখ মুছে দিচ্ছিলাম। স্যার যখন আমার দিকে তাকালাম আমি বেশ লজ্জা পেলাম। আমি স্যারকে একটি মাঠের মতো জায়গা দেখিয়ে বসতে বললাম। তারপর ব্যাগ থেকে একটু টিফিন বক্স বের করে তার সামনে দিলাম। স্যার চোখ দিয়ে ইশারা করলো কি। আমি বললাম নুডলস, আমি বানিয়েছি আপনার জন্য। আমি শুধু নুডলসই বানাতে পারি। স্যার খাওয়া শুরু করলো আর আমি তাকিয়ে রইলাম। মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিতে লাগলো, আবার আমিও তাকে। এভাবেই চলতে লাগলো। আই লাভ ইউ টু না বলেও আমাদের ভেতর প্রেম প্রেম ভাবটা জমে গেল। আমি প্রতিদিন স্যারের জন্য নুডলস বানিয়ে নিতে লাগলাম, সাথে অনেক অনেক কথাও চলতো। মাঝে মাঝে দুষ্টুমি করে মাঠ ভরে দৌড়িয়ে করতাম, আর সাথে 5 মিনিটের ফোন কল তো আছেই। ইদানিং তো খুব বেশি খুশি থাকি, মন যেন কোনো অজানা সুখের শিহরণে ভেসে যাচ্ছে। দেখতে দেখতে বোর্ড পরীক্ষাও খুব কাছে এসে পড়লো। লাইব্রেরির একটি বই আমার কাছে ছিল, তাই সেটা জমা দেওয়ার জন্য কলেজে গেলাম। পারভেজ স্যারকে বলিনি, ভেবেছি হঠাৎ করে গিয়ে চমকে দিব। বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনের দরজাটা একটু ফাঁক করতেই যা দেখলাম তাতে আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল, দম বন্ধ হয়ে আসলো। কারণ আমি দেখলাম একটি সুন্দরী মেয়ে স্যারের 2 হাত ধরে কিছু বলছে। তারপর স্যারও মেয়েটির হাতের উপর তার হাত রাখলো, আর সাথে সাথে এই মেয়েটি স্যারকে জড়িয়ে ধরলো। এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম। তারপর ওখান থেকে খুবই দ্রুত হাঁটতে লাগলাম। পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজটা স্টকটা পড়ে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। আমাকে হয়তো পেছন থেকে চেঁচিয়ে কিছু বলছে, কিন্তু আজ আমার কোনো দিকেই যেন ভ্রুক্ষেপ নেই। আমার পৃথিবী যেন থমকে গেছে, সবকিছু যেন শব্দহীন হয়ে গেছে। আর এই শব্দহীন পৃথিবীতে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে। কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম। সবগুলো পানির লাইট একসাথে ছেড়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটি জোরে চিৎকার দিলাম। চোখ দিয়ে অবিরাম অশ্রুর বন্যা বয়েই যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, প্রচন্ড ভালোবাসি। কি অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলো তো, তাও আবার মন ভেঙে। সেদিন মোবাইল থেকে সিমটা বের করে 2 টুকরো করে ফেললাম। যে প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম। তোমার সাথেও কোনো যোগাযোগ রাখলাম না, যাতে পারভেজ স্যার তোমার থেকেও কিছু জানতে না পারে। তোমা আমার বাসাও চেনে না। আচ্ছা, পারভেজ স্যার আমার সাথে এমন কেন করলো? অবশ্য সে তো আমাকে কখনো বলেওনি সে আমাকে ভালোবাসে। তাহলে আমাদের ভেতর এতদিন যা হলো তা কি ছিল? আসলে সব ছেলেরা একই রকম হয়। ভালোবাসায় এত কষ্ট কেন? যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পেতে হবে, তাহলে কখনোই ভালোবাসতাম না। খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদের হাত থাকতো। আর আমি কলেজে যাইনি। পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম। যে কলেজে আমাদের সিট পড়েছে সেটা অনেক বড়। আমার সিট পড়েছে 2 তলায়। বোরকা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম। সবকিছু অনেক করা। স্টুডেন্ট আর কলেজের ডিউটি টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভাইয়া বাইকে করে দিয়ে যেত, আবার নিয়ে আসতো। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হতেই দোতলা থেকে দেখলাম স্যার গেট দিয়ে জোর করে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে কি যেন খুব তন্ন তন্ন করে হচ্ছে। আমি পিলারের আড়ালে গিয়ে স্যারকে দেখতে লাগলাম। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, চেহারা শুকিয়ে মলিন হয়ে আছে। ইচ্ছে করছে ছুটে স্যারের সামনে যায়। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। যখন কেউ বুঝতে পারে যে সে কাউকে সত্যি ভালোবেসে ফেলেছে এবং সেই অনুভূতি বোঝার পরে প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পায়, তখন যেই অনুভবটা হয় তা ভালোবাসা প্রকাশের বাইরে। আমি ততক্ষণ পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত না গার্ডরা এসে স্যারকে জোর করে বাইরে নিয়ে গেল। স্যার বারবার গার্ডদের অনুরোধ করে যাচ্ছে, কিন্তু তারা মানছে না। সেদিন বাসায় এসে
সেই যে কান্না শুরু করলো আর থামার নাম নেই। সারা রাত নির্ঘুম কান্না করেছি। সেই দিন স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো। সেই বছরই বাবার বদলি হওয়াতে আমরা ফরিদপুর থেকে আমাদের হোম টাউন ঢাকায় এসে পড়লাম। আমি এসে ঢাকার একটি ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আর এই 2.5 বছরে অনেক কিছু হয়ে গেছে। বড় আপুর বিয়ের পর এই প্রথম একটি মেয়ে বাবু হয়েছে। বাবা রিটায়ার্ড করেছে। ভাইয়াও একটি চাকরি পেয়ে বিয়ে করে একটি দুষ্টু মিষ্টি ভাবি এনেছে। আর এখন আমি একটি বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটি বেডে বসে আছি বধূবেশে। অনার্স দ্বিতীয় বর্ষে উঠতে না উঠতেই মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন বিয়ে না দিলে নাকি আর ভালো ছেলে পাওয়া যাবে না। আর তখনই এই সম্বন্ধটা আসলো। আর বাসার সবাই পাগল হয়ে গেল। শহরের বড় নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে। বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে। তারপর আর কি, যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল আছে সব করে আমাকে রাজি করালো। আমি না করতে পারলাম না, কারণ বাবার শরীরও তখন খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুতেই তো আর মন মতো হলো না। তাই সেই লিস্টে না হয় আরেকটি নামও উঠলো। আমি ছেলেকে এখনো দেখিনি, দেখার ইচ্ছাও ছিল না। বিয়ের 2 দিন আগে ভাবি আমায় এসে বলল, মৌসুমী, তোর বর তো দেখি হেব্বি হ্যান্ডসাম। আমরা তোর বিয়ে শপিং করতে গিয়েছিলাম, সেখানে এসেছিল। এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো, আমি তোর বরের উপর ক্রাশ খেতাম। ভাবি সবসময় এমন মজা করে। কিন্তু ভাবির এই কথা শুনে আমি শ্রাবণীর কথা মনে পড়ে গিয়েছিল, আর সাথে পারভেজ স্যারের কথাও। সেদিন প্রথম আমাদের ক্লাসে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আমার মনে কোনো অপেক্ষা নেই তার আসার। তার নামটাও এখনো জানি না। হঠাৎ রুমে কারো প্রবেশ করার অনুভূতি হলো। খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার ছিটকিনি লাগাচ্ছে। আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরিয়ে উঠল। সে ছুটে এসে আমার কপালে অনেক সময় ধরে একটি গভীর চুম্বন করলো। আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায়। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি যে আমার সামনে পারফেক্ট স্যার তার 2 হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন 1000 বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, স্যার। তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধ তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, কেন করেছো আমার সাথে এমন? কেন? কোথায় কোথায় না খুঁজেছি আমি তোমায়। জানো, এই 2 বছর 7 মাস 15 দিন 17 ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোকা দিয়েছো তুমি আমাকে। তার শেষের কথাটি শুনে আমারও বেশ রাগ উঠে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, ধোকা আমি না, আপনি দিয়েছেন আমাকে। স্যার অবাক দৃষ্টি নিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি দিয়েছি মানে? আমি তাচ্ছিল্যের সুরে বললাম, থাক, আর ন্যাকা সাজতে হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসর রাত, আমার বর কোথায়? পারভেজ স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরো কাছে এসে বলল, শেরওয়ানি বরের সামনে বসে আছো, তবুও নিজের বরকে চিনতে পারছো না? এত সুন্দর মেহেদি লাগিয়েছো হাতে, একবার তাকিয়ে দেখো তো। সত্যি আমি আমার হাতের মেহেদি এখনো দেখিনি। তাই তার কথা মতো হাত মিলে দেখলাম খুব সুন্দর ডিজাইনের মাঝখানে গাঢ় লাল রঙের গোটা গোটা অক্ষরে লেখা পারভেজ। এটা কিভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে? কি? আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের, কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড় লোক বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা বুঝতে পারলো, তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কি করে হলো? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবনযাপন করাও শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপরে বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে, আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ের অবাক হলাম। এত বড় লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবনযাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই সেই সাধারণ কলেজ টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল।
যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি সেই কথাটা সে আমাকে বলতে পারলো। আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে থাকলো, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছো আমাকে, আর না, এবার তোমার পালা। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ছড়িয়ে ভাবতে লাগলাম, সেসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে কেন করলো? হয়তো ইগোতে লেগেছে তার। এত বড় লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগো নিতে পারেনি, তাই এসব করলো। তার তো এমন না, কিন্তু তো এমন কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম? যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোন শুভ্র স্যার? আমি যে শুভ্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত, ভদ্র, লাজুক ছিল। আর এ তো সম্পূর্ণ বিপরীত। এত রাগে সে, ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার 3 মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসলো, হাতে করে তার দেওয়া সেই মাছের অ্যাকোরিয়াম দুটো নিয়ে। মনে পড়লো আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকোরিয়াম দুটো আমার সাথে যেন এই বাড়িতে পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলো। স্যার আমার সোজাসুজি রাখা ছোটটি টেবিলটিতে অ্যাকোরিয়াম দুটো রেখে এর একটা ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকোরিয়ামটিতে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়লো। মাছটি দাপাদাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, এ কি করলেন? স্যার মেঝে থেকে মাছটি 2 হাত দিয়ে তুলে অন্য অ্যাকোরিয়ামটিতে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে বড় চুপসে গেছি। শত হলেও স্যার তো, একটা ভয় ভয় ফিলিংস কাজ করে। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে চেঞ্জ করে আসো। আমার গলা দিয়ে বের হয়ে গেল। কেন? সে ধীরে ধীরে আমার কাছে আসতে আসতে একটি বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমি তো তখন বললে আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঢোক গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছে। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক ব্লু কালারের কম্বিনেশনের ট্রাউজার পরে বেডে আতশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে একটি বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে, কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞেস করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভুরু কুঁচকে বলল, মানে? আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি? স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমন ভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমায় গিলে খাবে। আমাকে জোর করে একটি ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে তাই না? বিয়ের পরেও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোলবালিশ দাও। চত্ব সব। এখন এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এখন এখানে সত্যি সত্যি বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ হতে না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার দুটো হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার খুব লজ্জা লাগলো। তখন মনে পড়লো সেই বিকেলের কথা, সেদিন যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে। সাথে সাথেই মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পেছনে ফিরে দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে, সাথে শকও। আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে, আর সে কিনা এই লাজুক শুভ্র স্যারই এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এত কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, মুখে প্রশান্তির ছাপ। তার হৃদয় স্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমাকে ডাকছে। আমি চোখ মিলে তাকাতেই মাঝরাতে টের পেলাম পারফেক্ট স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মিলে তাকাতেই সে বলল,
মৌসুমী, তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়ো। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়বো কেন? সে বলল, এখন মাঝরাত, ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আধার কেটে আলো ফোটা শুরু করেছে। তাই আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগে থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করলো। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যারের এখনো নামাজ শেষ হয়নি। সে আরো 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শুকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করলো। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছে। আর আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা একটু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। একটু পরে স্যার বাথরুম থেকে এসে অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বেরোলেন। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সব সময় একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন ভাদও পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার 2 পাশে দেওয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস, বললেই হলো, আমি করব না। সে আবার তার গলায় পেঁচানোর টাওয়াল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুচকে বললাম, ছি, তো বেশরম হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। সে একটি বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমার বউকে বলছি, কারণ বউ তো বউই। বলে একটা চোখ টিপ মারলো। তারপর আবার চোখ রেখে বলল, এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুঁড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোট বোন সামিয়া আসলো। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে, এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসে আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটাই খুব সুন্দর লাগছে। তখনই পারভেজ স্যার রুমে আসলো ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টিপা শুরু করলো আর চোখে আমায় দেখতে লাগলো। নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেলে আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পেছনে ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে এবং আমি পেছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়লো সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ, তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল। ভেবেই আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে গেলাম, সবার সাথে বসে নাস্তা খেলাম। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর শাশুড়ি আর ননদ সবাই বেশ ভালো আর মিশু। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। সামিয়া আমার 1 ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো আর বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে মা আরো 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলেই ভাইয়ার একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি। মা কতজনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধহয় আর বিয়ে করাতে পারবে না। কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসে বাবা মাকে ডেকে তোমার কথা বলল আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যায়। আর পাকা কথা বলে, বাবা মা তো হাতে আকাশে চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে, তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরই তোমাকে নিয়ে আসলো। আর কয়েকদিন সময় পেলেই তো আরো ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করতে পারত। এই ভাইটাও না কারো কথা শুনে না, এত রাগী হয়ে গেছে। আগে একদমই এমন ছিল না।
সামিয়ার কথা শুনে নিজেকে অপরাধী লাগছিল, কিন্তু আমি তো স্যারকে ঠিক বুঝতেই পারছি না। আর সেদিনের ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটি মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিচ্ছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুর বাড়ির লোকজন 2 দিনেও কম আয়োজন করেনি। স্যারের খালা, মামি, ফুফিরা মিলে আমাকে আর স্যারকে 100টা নিয়ম পালন করলো। তারপর আমাকে কি সব কথা বলতে লাগলো। তারা 1 বছরের মধ্যেই নাতি নাতনির মুখ দেখতে চায়, পারলে মনে হয় কালকেই নিয়ে আসে। আর স্যারের খালা তো ভাবির মজা টিটকারি তো আছে। বউ ভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়েই ব্যস্ত, কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেই নেই। আমি তো তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটু পর ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাধি, জামাই তোর রুমে এসে বসে আছে কখন থেকে, আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে, এখনো কি সব আমি শিখিয়ে দেব? বলেই আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, পারভেজ রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে আমাদের বলছিল। আমি তো হা করে তাকিয়ে রইলাম, কি মিথ্যা কথা। তারপর আবার বলতে থাকলো, তোমাদের বাচ্চা কাচ্চার কি প্ল্যানিং শুনি। আমার চোখ তো ছানাবাড়া হয়ে গেছে। স্যারের সামনে কি সব বলছে, ওই বাড়িতে তবু আমি একা শুনেছি, আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বললাম, তুমি চুপ থাকো। ভাবি জোরেই বলে উঠল, তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্যে বলতে থাকলো, সুপ্তের বাচ্চা স্বভাব এখনো যায়নি, বেশি তিরিং বিরিং করে। তুমি আবার মন খারাপ করো না, নিজের মতো বুঝিয়ে শুনিয়ে নিও। হায় আল্লাহ, এই ভাবিকে তো আর থামানো যাচ্ছে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়? আমি তো কাচুমাচু করতে করতেই শেষ, আর স্যার চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি পোড়া পোড়া গন্ধ আসছে, কি যেন পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনে ছুটে বের হয়ে গেল, আর আমি স্যারের দিকে একবার তাকিয়ে একটি জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। তাতে খাবারের টেবিলে বসে দেখলাম অনেক আইটেমের রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়েই দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই, ঝাল ছাড়া রান্না আমি মুখেও দিতে পারি না। এর জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যাও আছে প্রচুর, কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে। মাকে বললাম, মা রান্নায় ঝাল কম দিয়েছো কেন? বলেই সালাদের বাটি থেকে 2টি কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবার সব সময়ের মতো শুরু করলো, এত ঝাল খেতে পারে মেয়েটা, এই কারণেই এত গ্যাস্ট্রিকের সমস্যা, তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজি সামনে বসেছে। মার কথা শুনে আমাকে ইশারা করে বলল মরিচ রাখতে। আমি সবে মাত্র মরিচে কামড় দিতেই নিয়েছিলাম। তার কথা শুনে আমি বুড়ু কুচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা। খাওয়ার পর রুমে যেতেই স্যার আমায় টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো, আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে, আমার কথা শুনলে না কেন? বেয়াদব মেয়ে, স্যারের কথা শুনে না। তার মুখে বেয়াদব শুনে আমি মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরে সরে বলতে লাগলো, কথা শুনোনি, এখন শাস্তি পাবে, কানে ধরো। 15 মিনিট কানে ধরে দাঁড়িয়ে থাকবে। কানে ধরার কথা শুনে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসতে চাইছে। আমি এত বড়, এখন স্কুলের বাচ্চাদের মতো কানে ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আবার 15 মিনিট? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি কানে ধরবো? স্যার তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ, ভুলে গেছো আমি তোমার স্যার, আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কানে ধরো। কানে ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, মুখে একটা কাদো কাদো ভাব এনে। আর স্যার খাটে আধশোয়া হয়ে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কানে ধরলাম। 24 ঘন্টা স্যারদের সাথে থাকার এই একটা সমস্যা। আমাকে নাকি এখন থেকে ঝালও খেতে দেবে না। বুঝতে পারছি এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। 15 মিনিট 1 সেকেন্ড আগেও স্যার আমাকে কান ছাড়তে দিল না। কাটায় কাটায় 15 মিনিট পর্যন্ত আমাকে রাগ করিয়ে রাখে। আমি রাগে দুঃখে সেখান থেকে বের হয়ে আসলাম। অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম, একটু দূরত্ব রেখি। শোয়ার সাথে সাথে স্যার কাছে এসে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে স্যার জেগে আছে। আমাকে তার দিকে ঘুরিয়ে তারপর বলল, মৌসুমী, তোমার ভাবি যেন তখন কি বলছিল? স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমতা করতে লাগলাম, আর ততলিয়ে বললাম, মানে? স্যার আমার অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো।
হাসতে হাসতে বলল, কিছু না, ঘুমাও। সকালে খাওয়া দাওয়ার পর আমার এক মামাতো ভাইয়ের কথা বলছিলাম। ভাইটা খুবই মজার, এত হাসির হাসির কথা বলে, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হঠাৎ ভাইয়ার ফোনে কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল, আর আমি হাসতে হাসতেই পেছনে ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসে সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আমার কাঁধ তার দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখের রাগ স্পষ্ট, আমাকে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে দু হাত দিয়ে তার সামনের চুলগুলো পেছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল, আমার ভালো লাগে না অন্য কারোর সাথে তোমাকে। আর যেন কিছু বলতে পারছে না। এতটুকু বলেই মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্যারের আবার কি হলো? কি ভালো লাগে না? হঠাৎ এত রাগে বা কেন হয়ে এত নরম গলায় কথা বললো? কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমাদের সেই দিনটাও থাকার কথা ছিল, কিন্তু স্যারের হঠাৎ নাকি কোনো জরুরি মিটিং পড়ে গেছে, তাই বিকেলেই চলে যেতে হবে। শুনে আমি মুখ গোমড়া করে বসে রইলাম। স্যারকে বললাম, তাহলে আপনি একাই যান, আমি থাকি। ভাবি আমার পাশেই দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলল, আই কাথি, কি বলিস? 2 দিন হয়েছে বিয়ে হলো, আর তুই এক জায়গায় থাকবি আর জামাই আরেক জায়গায় থাকবে? আমাকে কখন দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে? চুপচাপ শ্বশুর বাড়ি যা। উফ, এই ভাবিটা না আমাকে জ্বালিয়ে মারবে। আমাকে স্যারের সাথে পাঠিয়েই ছাড়লো। গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। একবারও স্যারের দিকে তাকাইনি। স্যার বারবার আমাকে আর চোখে দেখছে। বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশে গাড়ির দরজা খুলে বলল, বের হও। আমি চুপ করে বসেই আছি গোমরা মুখ করে। স্যার হঠাৎ আমাকে কোলে তুলে নিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেল। আমি ছটফট করতে করতে বললাম, কি করছে? নামান আমাকে, কেউ দেখে কি বলবে? স্যার আমার দিকে তাকিয়ে বলল, ছটফট করা বন্ধ করবে। তারপর একটু মুচকি হেসে বলল, উফ। উফ, কি ভারী তুমি। বলেই বাড়ির ভেতরে হাঁটা শুরু করলো। আমার তো আরো রাগ উঠে গেল। আমাকে মোটা বলা, আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল। আমি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলাম। স্যার আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। সন্ধ্যার একটু পরেই সে ফিরে এলো। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। তার দিকে ফিরেও তাকালাম না। স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখলো। আমি একটু আর চোখে দেখলাম, কিন্তু ধরলাম না, কারণ আমি তো রাগ করেছি। এত সহজে কি গলে যাওয়া যায়? আমি ধরছি না দেখে সে চকলেট গুলো নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, কেউ যদি খেতে চাই এখান থেকে নিতে পারি। আমি শুনে টিভির দিকে তাকিয়েই একটা মুখ ভেঙচি দিলাম। এরপর স্যার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ বারবার ড্রয়ারের দিকে যাচ্ছে। এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না, আর এতগুলো চকলেট একসাথে দেখে তো না খাওয়া যাবে না। আমি না রাগ করেছি? কোনো মান সম্মান আছে নাকি? পুরো রুম চকলেটের ঘ্রাণে ভরে গেছে। এত খেতে ইচ্ছে করছে। পরে সিদ্ধান্ত নিলাম, যেহেতু রুমে নেই, তাই একটা খাওয়াই যেতে। এতগুলোর ভেতর থেকে একটা খেলে স্যার বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম। একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছে করলো, তাই আরেকটা নিয়ে অর্ধেক খেতেই স্যার রুমে আসলো। আমাকে এই অবস্থায় দেখে হাসতে লাগলো। আমি রাগে লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে সামিয়ার রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আগে শুয়ে পড়লাম অন্যদিকে মুখ করে। একটু পর স্যার এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু আমি ঘুরলাম না, মুখ গোমরা করে রইলাম। তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার ওই পাশে এসে শুয়ে পড়লো। আমিও আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। সাথে স্যারও এই পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আমি আর নড়তেই পারছি না। হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলাম না। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম। একটু পর স্যার ঘুমিয়ে পড়লো। তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল। স্যারের ঘুমন্ত মুখটি দেখতে কি সুন্দরই না লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে। হঠাৎ আমার চোখ গেল স্যারের সোজাসুজি রাখা মাছের অ্যাকোয়ারিয়ামের দিকে। মাছ দুটি মনে হচ্ছে একসাথে থেকেই বেশি খুশি হয়েছে, আগের থেকেও বেশি।
সকালে নিচে গিয়ে মাকে একটু একটু সাহায্য করলাম। সামিয়ার সাথে চা খেয়ে একটু গল্প সল্পও করলাম। তারপর রুমে আসতেই সামনের দিকে মুখে হাত দিয়ে দিলাম এক চিৎকার, কারণ আমার সামনে স্যার দাঁড়িয়ে রয়েছে, তাও আবার শুধুমাত্র একটি টাওয়াল পেঁচিয়ে। মাত্রই মনে হয় স্নান সেরে এসেছে। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, চুলও ভেজা। তাকে এই অবস্থায় দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকারে বেরোলো। সে আমার দিকে তাকিয়ে বুড়ো কুচকে বলল, কি হলো? এমন করে হাউকাউ করছো কেন? আমি তাকে বললাম, আপনার কি একটু লজ্জা শরম নেই? এভাবে বাথরুম থেকে বের হয়ে গেছেন। সে আমার কাছে ধীরে ধীরে এগোতে লাগলো, আর আমি পেছোতে লাগলাম। একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কেন লজ্জা করবে কেন? রুম আমার, মর্জি আমার, এমনকি সামনের বউটাও আমার। কাছে আসতে আসতে সে তার দুটি হাত দিয়ে একেবারে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। উফ, কথায় কথায় সে শুধু আমার কাছে এসে পড়ে কেন? এটা কেন বোঝে না? সে কাছে আসলেই আমার হার্টবিট ট্রেলের গতিতে চলতে থাকে। আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি একটা এলসি। সে অবাক হয়ে বলল, এলসি মানে? আমি বললাম, মানে হলো লুচু কোম্পানি। বলে জিভে কামড় দিলাম। এটা কি বলে ফেললাম? এখন তো আমি গেছি। স্যার আমার আরো কাছে এসে রাগী গলায় বলল, আমি লুচু? তখনই সামিয়া রুমে এসে পড়লো। আমাদের দুজনকে এই অবস্থায় দেখে একটা মৃদু চিৎকার দিয়ে ওর হাতের জামাটা ফেলে এক দৌড় দিয়ে চলে গেল। বেচারি বোধ হয় জামাটা আমাকে দেখাতে এসেছিল, না জানি কি ভাবছে। ধ্যাৎ, সামিয়াকে দেখে স্যার দূরে সরে গিয়েছিল, তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। নাস্তার টেবিলে সবাই বসে আছি। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এখন একে কিভাবে বোঝাই ও যা ভাবছে এমন কিছু না। এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠলো, মৌসুমী, পারভেজ বলল তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক, তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি। আমার তো মাথায় হাত। তার মানে স্যার এখনো বলে বেরিয়েছে? আমি আমতা আমতা করে বললাম, না মা, একটু ঝাল খেলে কিছুই হবে না। আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে উঠলো, না না, স্বাস্থ্য নিয়ে কোনো আশকারা নয়, তুমি এখন থেকে ঝাল কমই খাবে। আমি আর কি বলবো এখন? রাগে কটমট চোখে স্যারের দিকে তাকালাম। আমার ঝাল খাওয়াটার 12টা বাজিয়ে সে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য। পারভেজ স্যারের ফুফু বলেছেন, আমার শাশুড়ি মা মানা করেছিল, কিন্তু স্যারের ফুফু বলেছে এটাই নিয়ম। স্যারের 2 ফুফু, আরেক ফুফু বিদেশে থাকে, আসতে পারেননি। আর এই ফুফুটা একটু কড়া। আমি রান্নাঘরে সব কিছু নেড়েচেড়ে দেখছিলাম। এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসলো। আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম, এখানে কি? স্যার বলল, তুমি তো রাখতে পারো না, দাও আমি রান্না করে দিই। আমি চোখ কপালে তুলে বললাম, আপনি রান্নাও করতে পারেন? সে বলল, হ্যাঁ, লন্ডনে যখনই হায়ার স্টাডিজের জন্য যখন ছিলাম, তখন আমার নিজের রান্না আমি করতাম। আমি একটু ভাব নিয়ে বললাম, আমিও এখন রান্না শিখেছি, আপনাকে কষ্ট করতে হবে না। স্যার বলল, ঠিক আছে, তুমি রান্না করো, আমি অন্তত সবজিটা কেটে দেই। আমি আরো কিছু বলতে নিচ্ছিলাম, কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবজি কাটছে, মনে হচ্ছে খুবই যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করছে। আমি রান্না পারলেও মোটামুটি পারি, শখের রান্না, মাঝে মাঝে মন চাইলে করি। সব আইটেম মোটামুটি কোনো মতে কমপ্লিট করলাম, কিন্তু বাদ মানলো পায়েস। আমি পায়েস কখনো রান্না করিনি, শুনেছি কিভাবে বানায়, কিন্তু তবুও ভয় লাগছে যদি ঠিকঠাক না হয়। স্যার আমার অবস্থা দেখে বলল, দাও পায়েস আমি করি। আমি তাকে থামিয়ে হড়বড়িয়ে বলতে লাগলাম, না না, ফুফু বলেছে পায়েস আমাকেই করতে, এটাই নাকি নিয়ম, বাড়ির বউকেই করতে হবে। আর আপনি কিভাবে? আর কিছু বলতে দিল না। আমার ঠোঁটে তার আঙুল দিয়ে চুপ করিয়ে বলতে লাগলো, বিয়েটা আমরা দুজন করেছি, তুমি একা নাও, তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন? আমি যদি পায়েস রাখতে পারি তাহলে আমার করতে অসুবিধা কি? বলেই আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগলো। আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়, তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি, ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাকেও তাদের পুরুষত্বের বাইরে মনে করে, স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক। বলেই আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগলো। আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়ে দেখতে লাগলাম,
একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়, তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি, ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাকেও তাদের পুরুষত্বের বাইরে মনে করে। স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক। স্যার রান্না শেষে আমার মুখে এক চামচ পায়েস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙল। চোখ দিয়ে ইশারা করে জানতে চাইলো কেমন হয়েছে। আমি তো মুখে নিয়ে স্ট্যাচু হয়ে গেছি। মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না, কিন্তু স্যারের হাতের পায়েস অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রান্নার খুব প্রশংসা করলো। সব থেকে বেশি করেছে পায়েসের। সবাই ভাবছে এটা আমিই করেছি, তাই আমারই প্রশংসা করছে। আমার খারাপ লাগলো, এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি। আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে, কিন্তু স্যার আমাকে চোখ ইশারা করে মানা করে দিল। সকালবেলা নামাজ পড়ে আমি সব সময় আবার ঘুমাই, তাই আজও নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম। স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন আবার শুয়ে পড়লে কেন? আমি চোখ মিলে কপাল কুঁচকে বললাম, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবেন না। স্যার কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলল, সকালে ঘুমিয়ে থাকা ভালো না, জানো না? একটু এক্সারসাইজও করতে হয়, চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে। আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগলো। এই সকালবেলা এই সুন্দর ঘুমটা বাদ দিয়ে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব। আমি বিরক্ত নিয়েই বললাম, চাপ তো এখান থেকে, আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। তার একটা ধমক দিয়ে বলল, আবার কথা শুনছো না? উঠবেই নাকি কানে ধরবো? তার ধমক শুনে উঠতেই হলো। হায় আল্লাহ, আমার ঝাল খাওয়া বাদ দেওয়ালো, এখন আবার আমার ঘুমটাও কেড়ে নিচ্ছে। এই অ্যাংরি বার্ডটা আমাকে কত জ্বালাবে। আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল। চুপ তো পড়লাম, কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাইরে যাই আর স্যারের সামনে এইভাবে যাব, তাই একটা স্কার্ফ গলায় পেঁচিয়ে নিলাম। আমাকে দেখে স্যার মিটিমিটি হাসতে লাগলো। আমি চুল ছুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়াদৌড়ি করতে। উফ, স্যারের সাথে কি দৌড়ে পারা যায়? আমাকে একটা মাঠ দেখিয়ে বলল, এটা একটা চক্কর দিয়ে আসো। আমি শুনে আকাশ থেকে পড়লাম, কিন্তু কি করার, দিতেই হলো। চক্কর দিয়ে আমার অবস্থা শেষ। কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনে এই মাঠটায় 3 চক্কর দিল, কিন্তু তার ভিতরে একটুও ক্লান্তি দেখা যাচ্ছে না। বাহ, সে তো ভালোই ফিট। জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে চলে গেলাম। এখন আমি ভার্সিটিতেও যাওয়া শুরু করেছি। স্যারই আমাকে দিয়ে আসে। আসার সময় আমি একাই আসি রিক্সায়, মাঝে মাঝে স্যারও নিতে আসে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে এক বাটি ফ্রুটস রেখে বলল, খাও। আমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললাম। এই ফল মূল আমার একদমই ভালো লাগে না, আমি তো একদমই খাই না। আর কলা তো আমার চোখের বিষ। এটা একটা খাওয়ার জিনিস হলো? ইয়াক, মুখে দিলেই আমার বমি আসে। বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবার সামনে থেকে যেতে লুকিয়ে জানলা দিয়ে ফেলে দিতাম। পরে বাবা জিজ্ঞেস করলে বলতাম সব খেয়েছি। স্যার আমাকে আবার ধমক দিয়ে বলল, কি হলো, খেতে বলছি না? আমি তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, এগুলো খেতে আমার ভালো লাগে না। এগুলো কোনো খাওয়ার জিনিস হলো? স্যার আমাকে মুখ ভেঙচিয়ে বলতে লাগলো, না না, এগুলো তো খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস তো ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তুমি তো প্রতিদিন দুপুরে কম খাবার খাও, আর তার কারণ যে প্রতিদিন খাও ফুচকা, চটপটি, ঝালমুড়ি, তা সবই আমি জানি। যা বাবা, সে আবার আমাকে কখন দেখলো এগুলো খেতে? আমার পেছনে কি কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে? আমি তো ভয়ে শেষ। আমার ফুচকা খাওয়া আবার বন্ধ না করে দেয়। আমার ভয় কি সত্যি করে সে বলল? ফুচকা খাওয়া কি বন্ধ করে দিতে চাও? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না বললাম। তাহলে তাড়াতাড়ি লক্ষ্মীমের মতো সব খাও। বলেই সে আমার সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসলো, আর আমি চোখ মুখ কুচকে খেতে রাখলাম। আশায় আছি কখন বাইরে যাবে আর আমি এগুলো ফেলতে পারবো, কিন্তু না, অ্যাংরি বার্ডটা বাইরে যাওয়ার নামও নিচ্ছে না। সব কোনো মতে খেলাম। এখন শুধু বাকি আছে কলা। আমি স্যারের উদ্দেশ্যে বললাম, আমি কলা খেতে পারবো না। স্যার আমাকে রাগী গলায় বলল, তাড়াতাড়ি খাও। আমি আরো জোর দিয়ে বললাম, আমি কিছুতেই খাবো না। স্যার এবার হাত মোড়ামুড়ি করতে করতে বলল, আচ্ছা, আমিও দেখবো তুমি আর কিভাবে ফুচকা খাও। আমি কাঁদো কাঁদো মুখ করে একটু একটু করে খাওয়া শুরু করলাম। স্যার এসে আমার হাত থেকে কলা নিয়ে খোসা ছাড়িয়ে বেশি করে আমার মুখে তুলে দিতে লাগলো। এই অ্যাংরি বার্ডটা এইভাবেই আমাকে জ্বালিয়ে মারছে। ছাল খেতে না দিয়ে সকালে জগিং করিয়ে, সকাল সকাল গোসল করিয়ে, ব্রেকফাস্টে এক গাদা ফল আর কলা খাইয়ে, আবার রাতে 1 গ্লাস দুধ। সব আমার অপছন্দের জিনিস। আমার যত্ন নিয়েই আমাকে সে জ্বালিয়ে যাচ্ছে।
তার জ্বালায় রাতে একটুও না খেয়ে ঘুমাতে পারিনি। একদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আগে কিন্তু স্যার এসে শুনেই প্লেটে এক গাদা ভাত নিয়ে আমাকে এক টান দিয়ে বসিয়ে দিল আর নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আর আমি অনিচ্ছা সত্ত্বেও ঘুম ঘুম চোখে খেতে থাকি। এভাবেই যখনই আমি খেতে চাইবো না তখনই আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। তার কথা না শুনেও উপায় নেই, তার ধমক আর শাস্তি তো আছেই। একদিন রাতে আমার হাতে এক গ্লাস দুধ দিয়ে সে বাথরুমে চলে গেল। আমি আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে সব দুধ ফেলে দিয়ে আসি। তারপর এমন ভাব করি যে সব খেয়েছি। একটু পরেই বাড়িতে ড্রাইভারের চেঁচামেচি, সবাই নিচে চলে যায়। ড্রাইভারের চেঁচামেচির কারণ হলো সেই এক গ্লাস দুধ। বুঝতে পারলাম আমি যে দুধ ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছি সব ড্রাইভারের মাথায় পড়েছে। আর বেচারা সেগুলো ভুতুরে কাণ্ড মনে করে ভয়ে ভূত ভূত করে চেঁচামেচি করছে। স্যারের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তার মানে ইন্টেলিজেন্ট ছেলে সবই বুঝে গেছে। সেদিন আমাকে দুধ না খাওয়ার জন্য 18 মিনিট কানে ধরে